হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেল গ্লোবালদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আপনাদের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, গ্রো করতেছে। রিসেন্ট কিছু ভিডিও আপলোড করেছিলাম, যেমন লাস্টে আগামী 6 মাসের জন্য আমার ওয়াচ লিস্ট, এই ভিডিওটা খুব ভালো পারফর্ম করেছে এবং আপনারা অনেকে এখানে কমেন্ট লাইক করেছেন, সো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং এখানে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এনিওয়ে, সো আজকের ডিসকাশনের আমাদের যে মেইন টপিকসটা সেটা হচ্ছে যে ডিএসসি তে ফান্ডামেন্টালি স্ট্রং 10টি শেয়ার যেগুলোতে ইনভেস্ট করলে মার্কেট ফল বা ধস নিয়ে আতঙ্কিত হতে হবে না। তো যেহেতু ডিএসসি তে আমরা আপস এন্ড ডাউন নিয়ে মাঝে মাঝে আতঙ্কিত হই, মার্কেট ভালো হয়, মার্কেট ফল করে, অনেকে পেনিক হয়। তো এই দৃষ্টিকোণ থেকে আজকে আমি 10টা শেয়ার সিলেক্ট করেছি। এই 10টা শেয়ার নিয়ে কথা বলার চেষ্টা করব। এই ভিডিওটা তাদের জন্য যারা আসলে মার্কেটে লং টার্ম থাকতে চায় এবং লং টার্ম ইনভেস্টমেন্ট পছন্দ করে, ফান্ডামেন্টালি গুড শেয়ার পছন্দ করে, ডিভিডেন্ড পছন্দ করে এবং ডিভিডেন্ড ইনকাম পছন্দ করে, এই ধরনের ইনভেস্টরদের জন্য। তো যদি আপনি T+2 বা T+3 তে 10% 15% প্রফিট চান, তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য না। তো অযথা আপনি সময় নষ্ট করবেন না। বাট যারা রিয়েল ইনভেস্টর এবং ডিএসসি তে বা মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট পছন্দ করেছো, তাদের জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। সো আমরা ডিসকাশনে চলে যাই। তো ডিসকাশনে যাওয়ার আগে আমি ডিসক্লেমারটা দিয়ে নিই। সো আমার এই ভিডিও শুধুমাত্র লার্নিং পারপাসে বা অ্যাওয়ারনেস পারপাসে। এই ভিডিও কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না। সো নিজ দায়িত্বে জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারণ শেয়ার মার্কেট রিস্কি। এখানে রিস্ক আপনার, রিটার্ন আপনার। ওকে। সো আজকে আমরা যে প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো, সেই স্টকটা হচ্ছে যে ডেল্টা ব্রাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, যেটাকে আমরা সংক্ষেপে ডিবিএইচ নামে মার্কেটে চিনি। তো আমি এটা উইকলি চার্টে শো করছি। সো যদি আপনারা উইকলি চার্ট দেখেন, এই শেয়ারটা সাধারণত 2009-এর দিকে মার্কেটে লিস্টিং হয়েছে এবং তারপরেই একটা র্যালি করেছে, র্যালি করে 80 টাকা, 82 টাকা পর্যন্ত একটা রান ছিল। তারপর আপ ডাউন করে করে শেয়ারটা এখন মার্কেটে 43 টাকা অবস্থান করতেছে। আর যদি আমরা রিসেন্ট একটা মানে ট্রেন্ড দেখি, সো ট্রেন্ডটা আসলে আপ ট্রেন্ড কিনা দেখেন, মার্কেট শেয়ারটা ফল করে একটা বটম তৈরি করেছে এখানে 30 টাকায়। তারপর আবার রেইজ করেছে, তারপর আরেকটা বটম করেছে। সো এটাকে ডাবল বটম আসলে বলা যাবে না। সো এই বটমের থেকে এই বটমটা একটু উপরে, আবার এই বটম থেকে এই বটমটা আবার একটু উপরে, আবার এই বটম থেকে এই বটমটা একটু উপরে। সো ওভারঅল শেয়ারটা আপস এন্ড ডাউন করে করে একটা বটম, টপ এন্ড বটম ক্রিয়েট করে করে একটা ভালো পজিশনে এখন অবস্থান করতেছে, যেটাকে টেকনিক্যালি একটা গুড জায়গা বা গুড পজিশন বলা যেতে পারে। এনিওয়ে, সো এই ধরনের শেয়ার আসলে মানে খুব ফাস্ট মুভ করে না, খুব দ্রুত বাড়ে না, আবার দ্রুত কমেও না, কিন্তু এই শেয়ারটা কনসিস্টেন্ট ডিভিডেন্ড দেয়। সো কেন আমি এই শেয়ারটা চুজ করেছি সেটা একটু ব্যাখ্যা করি। এই শেয়ারটা দেখেন 2015 থেকে 2025 কন্টিনিউয়াসলি ডিভিডেন্ড দিয়ে আসতেছে এবং 30%, 30%, 15%, 15% ভালো ডিভিডেন্ড দিয়ে আসতেছে। সাথে মাঝে মাঝে বোনাস ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে। সো 22-এ 2%, 24-এ 2%, 21-এ 10%, 20-এ 15%। সো বোনাস ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড এই শেয়ারটা দুইটাই প্রেফার করে। আর এটা কিন্তু ডিবিএইচ, ডেল্টা ব্রাক, এখানে ডেল্টা লাইফের ডেল্টা আছে, ব্রাক ব্যাংকের ব্রাক আছে। সো ডেল্টা লাইফ এবং আহ ব্রাক ব্যাংক একত্রিত হয়ে এই কোম্পানিটা আসলে own করে। মানে তারা আসলে মানে ইনিশিয়ালি যখন কোম্পানিটার জন্ম হয়, তখন তারা আসলে স্পন্সর ডিরেক্টর ছিল বা এখনো ব্রাক ব্যাংক এই শেয়ারটাতে আছে। আর শেয়ারটা গত কোয়ার্টারে 97 পয়সা মানে আর্ন করেছে, যেটা 4 কোয়ার্টার করলে আমরা এমন 4 টাকার মতো বলতে পারি। সো ইয়ারলি ইপিএস। আর গত বছর এই শেয়ারটার ইয়ারলি ইপিএস ছিল 4 টাকা 70 পয়সা। 2021-এ ছিল 5 টাকা 89 পয়সা। সো একটু ফল করেছে বিকজ মানে ইপিএস একটু ফল করেছে বিকজ এই যে কিছু ফাইন্যান্স সেক্টরের শেয়ার যেমন আইএলএসএফ, টিএলএসএফ, এই শেয়ারগুলো এতভাবে অ্যাবিউজ করা হয়েছে বা এই শেয়ারগুলো মার্কেটে এমন ভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলেছে, এই শেয়ারগুলোর ইম্প্যাক্ট এই অন্যান্য ভালো ভালো শেয়ারেও কিছুটা এসেছে। সো তার কারণেই কিছুটা নেগেটিভ ইপিএস। বাট আশা করি খুব তাড়াতাড়ি এই সেক্টর ওভারকাম করবে এবং
ভালো শেয়ার যেগুলো, সেগুলো আবার মার্কেটে ভালো হবে। পি রেশিও, যেটা মার্কেটে যে রেশিওটা নিয়ে খুব বেশি কথা হয়, এটার পি রেশিও মাত্র 60 টাকা, মানে 7.38, মানে এটা 7.38 হচ্ছে পি রেশিও। এবং রিসেন্ট আমাদের বিএসইসি যে রুলসটা করতে যাচ্ছে যে পি রেশিও 30 এবং এনএভির 3 গুণ পর্যন্ত মার্জিন রিটার্ন লোন নেওয়া যেতে পারে। তো এই শেয়ারটার এনএভি 49 টাকা। তো অলরেডি মানে মার্কেট প্রাইস থেকে, মার্কেট প্রাইস 43 টাকা, সেখানে ন্যাব 49 টাকা, এবং গুড ইপিএস উইথ খুব ভেরি লো পি। সো লং টার্ম, লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য যারা 1 বছর 1.5 বছর বা 8 মাস 10 মাস পর্যন্ত ইনভেস্ট করে রাখতে চান, তাদের জন্য এই শেয়ারটা একটা গুড চয়েস হতে পারে। এনিওয়ে, সো নিজেরা অ্যানালিসিস করে দেখতে পারেন সো আসলে আপনাদের রিস্ক রিটার্ন রিওয়ার্ড এগুলো ম্যাচ করে কিনা। তো আরেকটু যদি ইনডেপথে আমরা এটার ফান্ডামেন্টাল দেখি, সো গত বছর কোম্পানিটা 878 কোটি টাকা ইন্টারেস্ট বা ডিভিডেন্ড ইনকাম পেয়েছে। মানে এটা, এই কোম্পানিটার ডিভিডেন্ড এবং ইন্টারেস্ট দুই ধরনের ইনকাম আছে। ডিভিডেন্ডও পেয়ে থাকে কারণ হিউজ পরিমাণে তাদের তাদের ইনভেস্টমেন্ট আছে, এবং তারা আসলে কিছু লোনও দেয় যে কারণে ইন্টারেস্টও ইনকাম করে থাকে। সো 517 টাকা থেকে, 517 কোটি টাকা থেকে 878 কোটি টাকা, সো এখানে ভালো একটা গ্রোথ আছে ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট ইনকামে। রেভিনিউ, যদি টোটাল রেভিনিউ দেখি, সো বিভিন্ন রেভিনিউর কিন্তু বিভিন্ন খাত আছে, ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইনকাম, তারপরে ইন্টারেস্ট ইনকাম, কমিশন ফি, তারপরে প্রভিশন ফ্রম লসেস, বিভিন্ন ধরনের ইনকাম আছে। তো সবকিছু মিলেই কোম্পানিটার 2021 সালে 225 কোটি টাকা রেভিনিউ ছিল, আর এই বছর 241 কোটি টাকা রেভিনিউ। তো যেটা বললাম যে ওই যে অন্যান্য সেক্টরের অন্যান্য কোম্পানির কারণে একটু নেগেটিভ গ্রোথ আছে, বাট খুব তাড়াতাড়ি এটা সমস্যায় কেটে উঠবে। নেট ইনকাম আছে ভালোই, 104 কোটি টাকা থেকে 99 কোটি টাকা, সো এই বছর। আর নেট গ্রোথটা একটু নেগেটিভ, যেহেতু রেভিনিউ নেগেটিভ গ্রোথ আছে। ইপিএস ও মাইনাস একটু নেগেটিভ গ্রো করছে, বাট স্টিল ইপিএস 4 টাকা 89 পয়সা, হুইচ ইজ ভেরি গুড ফর ফাইন্যান্স সেক্টর। আর প্রতি বছর কোম্পানিটা মানে 1 টাকা 3 পয়সা, 1 টাকা 4 পয়সা, এবং এই বছর কোম্পানিটা 1 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে, মানে 1 টাকা 30 পয়সা, 1 টাকা 40 পয়সা, 1 টাকা 47 পয়সা, 1 টাকা 50 পয়সা, মানে ডিভিডেন্ডে একটা পজিটিভ গ্রোথ আছে। সো ওভারঅল ফর লং টার্ম ইনভেস্টর, যারা আসলে মার্কেটে অনেকদিন থাকতে চায়, ইনভেস্ট করতে চায় এবং ভ্যালু ইনভেস্টিং করতে চায়, ভ্যালু কিনতে চায়, তাদের জন্য এই শেয়ারটা একটা গুড চয়েস হতে পারে। যে শেয়ারটা আসলে মানে অনেকদিন ডাউন ট্রেন্ডে থাকার পরে জাস্ট একটা আপ ট্রেন্ড কনফার্ম করেছে এবং আপ ট্রেন্ডে যাচ্ছে। সো আজকে আমাদের দ্বিতীয় সিলেকশন হচ্ছে যে আইডিএলসি, উইথ সেম ফ্রম সেম ইন্ডাস্ট্রি। সো আমি ফাইন্যান্স সেক্টরে, বাংলাদেশের ফাইন্যান্স সেক্টরে মাত্র দুইটা স্টকই পছন্দ করি, না তিনটা স্টক পছন্দ করি। মানে প্রায় 15-20টার বেশি লিস্টিং থেকে আমি মাত্র তিনটা স্টক পছন্দ করি। একটা হচ্ছে আইডিএলসি, একটা হচ্ছে ডিবিএইচ, আর একটা হচ্ছে আইপিডিসি। তো আইপিডিসি অলরেডি বেড়ে গেছে, যে কারণে আমি আইপিডিসি নিয়ে কথা বলতেছি না, বাট আইডিএলসি স্টিল ইন এ রেঞ্জ। সো ডিবিএইচ এর মতো এই শেয়ারটাও একটা লং ডাউন ট্রেন্ড কমপ্লিট করে, এখানে ডাবল বটম বলা যাবে না, একই প্যাটার্নের, মানে ডিবিএইচ প্যাটার্নের চার্ট। এখানে একটা বটম ছিল, তারপর আপ করছে, আবার বটম, কিন্তু এই বটম থেকে উপরে, একটু উপরে, আর এই বটম থেকে অনেক উপরে, আবার এই বটম থেকে থেকে উপরে। সো যদি আমরা বলি যে শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করেছে কিনা, এটা নিশ্চিত ভাবে শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করেছে, এবং রিসেন্টলি উইথ গুড ভলিউম রিসেন্টলি উইথ গুড ভলিউম শেয়ারটা মুভ করতেছে। সো এটা আসলে মানে জাস্ট একটা একটা পজিশন, কিন্তু এই শেয়ারগুলো এই শেয়ারগুলো লং টার্মে মার্কেটে ভালো করবে, বিকজ এগুলো ফাইন্যান্স সেক্টরের ভিতরে যে 3টা বা 4টা স্টক ফান্ডামেন্টালি সাউন্ড এবং মানুষের আস্থা আছে, তার ভিতরে এই স্টক একটা। এবং যদি আমরা ডিএসসি ডাটা দেখি, সো ডিএসসি ডাটা আইডিএলসি সম্পর্কে কি বলে, সো ডিএসসি ডাটা বলতেছে যে এই কোম্পানিটা 2015 থেকে 2025, মানে প্রতি বছর একটা হেলদি ডিভিডেন্ড, মানে 25%, 30%, 35%, 15% এবং 5%, মানে ভালো, মানে প্রতি বছর একটা হেলদি ডিভিডেন্ড দিয়ে থাকে। এবং এবং বোনাস শেয়ারও দিয়ে দেয়, বোনাস ডিভিডেন্ডও দিয়ে থাকে। শেয়ারটা যদি ইপিএস দেখি, শেয়ারটা ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 43 পয়সা ইপিএস করেছে। যদি আমরা 4 কোয়ার্টার করি, এটা অ্যারাউন্ড 6 বা তার কাছাকাছি একটা ইপিএস আসে।
আর গত বছর ইপিএস ছিল 5 টাকা 58 পয়সা, হুইচ ইজ ভেরি গুড, লুক্রেটিভ ইন টার্মস অফ প্রাইস। আর শেয়ারটারও ন্যাব 49 টাকা 96, 49 টাকা 96 পয়সা, মানে 50 টাকার কাছাকাছি এনএভির একটা শেয়ার, ন্যাভের একটা শেয়ার, যেটার ইপিএস প্রাইস 6 টাকা। সো সেই শেয়ারের প্রাইস এখন মাত্র 46 টাকা 90 পয়সা চলতেছে, হুইচ ইজ ভেরি লুক্রেটিভ, লুক্রেটিভ ফর লং টার্ম, মানে এটা ভ্যালু ইনভেস্টমেন্ট। সো যদি যারা লং টার্ম পছন্দ করে তাদের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। আর হচ্ছে যে শেয়ারটার পি মাত্র 6.4, উইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ টু দ্য ইনভেস্টর। অ্যান্ড রিসেন্টলি ইনস্টিটিউশনাল পোর্শন একটু একটু করে বাড়তেছে, মানে একটা হিউজ পোর্শন ইনস্টিটিউশন এখানে ইনভেস্ট করে রাখছে। সো ডিরেক্টর পোর্শন 35%, ইনস্টিটিউশন 52%। ফরেন ইনভেস্টরটাও শেয়ারটার তাদের পজিশন বাড়াচ্ছে। আগে 0.56% ছিল, এখন 0.59 সো পার্সেন্ট, সো উইচ ইজ ভেরি গুড। সো তারা আসলে বাড়াচ্ছে, আর মাত্র 12% শেয়ার, 13%, মানে পাবলিক হোল্ডিং। আচ্ছা সরি, পাবলিক হোল্ডিং আসলে এই শেয়ারটার মাত্র 13%। সো একটু ডিমান্ড ক্রিয়েট হলে শেয়ারটা আসলে খুব ভালো মুভ করে। সো এই দুইটা শেয়ার ফাইন্যান্স সেক্টর থেকে আমার পছন্দ। যদি আরেকটু ইনডেপথে দেখি যে শেয়ারটার ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড ইনকাম 2021-এ 1168 কোটি টাকা ছিল, সেটা এখন 2109 টাকা, সো প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছে। এবং যদি আমরা টোটাল রেভিনিউ দেখি, টোটাল রেভিনিউ 626 কোটি টাকা, 819 কোটি টাকা, প্রতি বছর একটা পজিটিভ গ্রোথ ছিল, যে এই গ্রোথটার এখানে একটা মানে বলা আছে আর কি। সো গ্রোথটা আসলে পজিটিভ। যদি আমরা শেয়ারটার ইপিএস দেখি, শেয়ারটার ইপিএস এটা 4 টাকা 62 পয়সা ছিল, সেটা এখন 5 টাকা 56 পয়সা। সো এটাও একটা আপ ট্রেন্ডে আছে, পজিটিভ গ্রোথে আছে। এবং এবং যদি আমরা ডিভিডেন্ড দেখি, সো শেয়ারটা ডিভিডেন্ডটা একটা পজিটিভ গ্রোথে আছে। সো এটা মানে আমার ফাইন্যান্স সেক্টর থেকে সিলেকশন ছিল। এখন আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমার প্রথমে যে স্টকটা পছন্দ সেটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এবং এই স্টকটা পছন্দ করার মেইন কারণ হচ্ছে যে স্টকটা 2011 থেকে একটা আপ ট্রেন্ড ছিল, এবং 2011 থেকে বা 2012 থেকে শেয়ারটা 74 টাকা থেকে 280 টাকা পর্যন্ত একটা রান ছিল। তারপরে 2018 থেকে এই 2026 পর্যন্ত, এই গত 8 বছরে শেয়ারটা আসলে প্রাইসে কোনো গ্রোথ আসেনি, শেয়ারটার প্রাইসে কোনো গ্রোথ আসেনি। কিন্তু কিন্তু যদি কিন্তু যদি আমরা শেয়ারটার মানে ফান্ডামেন্টাল দেখি, সো ফান্ডামেন্টালি শেয়ারটা অনেক বেশি গ্রো করেছে। যেমন আমরা যদি ডেটা দেখি, সো শেয়ারটার আগে রেভিনিউ ছিল 5,070 কোটি টাকা, সেই শেয়ারটার এখন রেভিনিউ 8,352 কোটি টাকা। প্রতি বছর রেভিনিউ একটা পজিটিভ গ্রোথ আছে, পজিটিভ, হ্যাঁ পজিটিভ গ্রো করছে, রেভিনিউ গ্রো করছে, সাথে অপারেটিং ইনকাম গ্রো করছে 1526 কোটি টাকা টাকা থেকে 2181 কোটি টাকা। সো অপারেটিং ইনকাম গ্রো করছে। সাথে হচ্ছে যে আপনার নেট ইনকাম আগে ছিল 1594 কোটি টাকা, সেটা নেট ইনকাম এখন 2586 কোটি টাকা, 2586 কোটি টাকা সেম। সো নেট ইনকাম টু কমন স্টক, তার মানে এখানে একটা মানে হিউজ গ্রোথ আছে প্রতি বছর, 19%, 13%, 4%, 10%। মানে এই শেয়ারটা কন্টিনিউসলি তার ভ্যালু জেনারেট করেছে, ভিতরে ভ্যালু সঞ্চয় করেছে, কিন্তু সেই ভ্যালুটা মার্কেটে এখনো রিফ্লেক্ট করেনি, মার্কেট এখনো ভ্যালুটা রিফ্লেক্ট করেনি। ডিএসসি ডাটা থেকেও আমরা ঠিক সিমিলার একটা ভাইব পাবো। দেখেন, শেয়ারটা তার মানে 15 সালে, 2015 সালে 30%, 16 সালে 40%, 17-তে 35%, 19-এ 42%, 20-এ 47, এবং লাস্টের ইয়ারে শেয়ারটা 120% ডিভিডেন্ড দিয়েছে। সো এই মার্কেটে বাংলাদেশি শেয়ার, বাংলাদেশি কোম্পানি 12 টাকা করে 5 শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে, কন্টিনিউসলি ডিভিডেন্ড দিয়ে আসতেছে। এবং অলরেডি এই গত 3 কোয়ার্টারে শেয়ারটা 23 টাকা, 23 টাকা মানে আর্নিংস, এবং আগামীতে ডিভিডেন্ড দেওয়ার সময় আসতেছে। তো এবার আশা করি আগের থেকেই, গত বছরের থেকে বেশি ডিভিডেন্ড দেবে।
আর শেয়ারটার ন্যাভ হচ্ছে 157 টাকা। আর গত বছর ইপিএস ছিল 27 টাকা। আর পি রেশিও মাত্র 7.73। শেয়ারটার ডিভিডেন্ড ইল্ড 5%-এর বেশি, 5.74% ডিভিডেন্ড ইল্ড। আর হচ্ছে যে ইনস্টিটিউশন পোর্শন গুড। সো শেয়ারটাতে 13.40, 80% ইনস্টিটিউশন। ফরেন পোর্শন আছে 14.63। সাথে হচ্ছে যে স্পন্সর ডিরেক্টর 40%, পাবলিকের মাত্র 27% শেয়ার। তো সবকিছু মিলেই যদি আমরা ভ্যালু স্টক বলে থাকি ঢাকা স্টক এক্সচেঞ্জে ভ্যালু ইনভেস্টিং বা ভ্যালু স্টক বা ডিভিডেন্ড স্টক যদি বলা হয়, এই স্কয়ার ফার্মা শেয়ারটা সবগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে। কিন্তু যদি আপনি যদি আপনি স্পেকুলেটিভ স্টক খোঁজেন, এই যে 2018 সালের পর থেকে স্টকটা আসলে প্রাইসে কোনো গ্রোথ হয়নি, মাত্র 200 টাকা থেকে 230 টাকা এর মধ্যে আপ ডাউন করতেছে। 200 দুশো টাকা থেকে 230 টাকা। তো এই স্টকে আসলে যারা শর্ট টার্ম বা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট করেন এবং শর্ট টার্মে অনেক বেশি ডাবল ট্রিপল প্রফিট করতে চান, সো এই স্টক গুলো আসলে তাদের জন্য। বাট যারা মার্কেট থেকে একটা স্টেবল ইনকাম চান, মার্কেট থেকে ডিভিডেন্ড পেতে চান এবং শেয়ার কিনে আরামে ঘুমাতে চান, নিশ্চিন্তে ঘুমাতে চান যে আমার মার্কেটে যাই হোক, মার্কেটে ঝড় বৃষ্টি, ঝড় বাদল, তুফান, যুদ্ধ যাই আসুক, এই স্টক গুলো কিনলে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, কারণ এই স্টক গুলোতে কখনো ভ্যালু খুব বেশি ডেপ্রিসিয়েট হয় না, ইভেন মার্কেটে অনেক বড় একটা আসে। আরেকটা জিনিস দেখবেন যে 2010-এ আমরা বিগ ক্রাশ বলে থাকি, 2000 স্টকে আসলে এই স্টকে কোনো ক্রাশ ছিল না। 90 টাকা পর্যন্ত উঠেছিল সেটা, 60 টাকা পর্যন্ত নেমেছিল, কিন্তু ইমিডিয়েটলি সেটা আবার কাভার করে আপ ট্রেনে চলে গেছে। তো আমরা ধস ধস বলি, এই শেয়ারে আসলে কোনো ধস নাই। এই শেয়ারে শুধু গ্রোথ আছে এবং ভ্যালু জেনারেটিং আছে। এখন আগামীতে এই শেয়ারটা আবারও হয়তো কোনো এক সময় আবারও মানে আপ ট্রেন্ডে যাবে, এবং আপ ট্রেন্ডে যখন যাবে তখন এই শেয়ারটা আবার 2 গুণ 3 গুণ প্রাইস জেনারেট করবে আর কি, আশা করি বেসড অন ফান্ডামেন্টালটা আমরা দেখলাম এখানে, যে শেয়ারটাতে প্রতি বছরে যে কমন স্টক প্রতি বছর 19%, 13%, 4%, 10%, 14%, 10%, প্রতি বছর একটা গ্রোথ আছে শেয়ারটাতে। এবং শেয়ারটার ডিভিডেন্ড গ্রোথ দেখেন, এই যে এই বছর দিছিল 6 টাকা, পরের বছর 10 টাকা, তারপরের বছর 10 টাকা 50 পয়সা, তারপরের বছর 11 টাকা, তারপরের বছর 12 টাকা, মানে 34%, 66%, 5%, ভালো একটা ডিভিডেন্ড গ্রোথও আছে। এনিওয়ে, সো ইটস আপ টু ইউ, ইউ ক্যান ডিসাইড। আমাদের পরবর্তী স্টক ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে রেনেটা লিমিটেড। রেনেটা গত 2 বছর শেয়ারটা একটা হিউজ ফল করেছে। হিউজ ফল কেন করেছে সেটাতে আসতেছে, কিন্তু শেয়ারটা একটা গ্রো করেছিল 2013 থেকে বা 2014 থেকে। শেয়ারটা কিন্তু 100, 197 বা 200-এর কাছাকাছি থেকে 1200 পর্যন্ত উঠেছিল। কিন্তু এই গত 2 বছর, বিশেষ করে করোনা পরবর্তী সময়, গভর্নমেন্ট চেঞ্জ পরবর্তী সময়, শেয়ারটা অনেক ফল করেছে। ফল করে এখন যেটা হচ্ছে যে একটা একটা বটম ক্রিয়েট করেছে, বটমটা হচ্ছে 375 টাকা। সো শেয়ারটা একটা বটম ক্রিয়েট করে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, এবং একটা আপট্রেন্ড কনফার্ম করেছে। কিভাবে কনফার্ম করলো? বটম 1, বটম 2, বটম 2, বটম 1 থেকে উপরে, আবার বটম 3, বটম 2 থেকে উপরে। সো তিনটা যখন হয়ে গেছে, তার মানে ধরে নিতে হবে শেয়ারটা তার আপট্রেন্ড কনফার্ম করেছে উইথ গুড ভলিউম। সো রিসেন্টলি কিন্তু শেয়ারটা ভালো ভলিউম পাচ্ছে। ওকে। আর যদি এটার আমরা ফান্ডামেন্টাল দেখি, সো ফান্ডামেন্টালি শেয়ারটা 2016-তে 85% ডিভিডেন্ড দিয়েছিল, 2017-তে 130%, কিন্তু গত বছর লাস্ট ইয়ারে মাত্র 55% ডিভিডেন্ড দিয়েছে, বিকজ এই শেয়ারের ইন্টারেস্ট এক্সপেন্স অনেক বেশি, এবং সাডেনলি এই শেয়ারটাতে ইন্টারেস্ট এক্সপেন্স অনেক বেড়ে গেছে। যেমন এখানে দেখবেন, আমরা যদি ডাটাতে দেখি, তো এই ডাটাতে দেখবেন যে এই যে এখানে একটা ইন্টারেস্ট এক্সপেন্স নামে একটা শাখা আছে। আমি একটু জাস্ট, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, সো 2021-এ যে স্টকটার ইন্টারেস্ট এক্সপেন্স ছিল 10 কোটি টাকা, সেই শেয়ারটার এই গত বছর ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ছিল 100, সরি, গত বছর এই স্টকটাতে ইন্টারেস্ট এক্সপেন্স ছিল 170 কোটি টাকা। আর এই বছরও ইন্টারেস্ট এক্সপেন্স 152 কোটি টাকা। তার মানে সাডেনলি ইন্টারেস্ট এক্সপেন্সটা বাড়ার কারণে এটা স্টকের ইপিএস একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। এই যে দেখবেন যে ইপিএস এখন 20 টাকা, এই গত বছর ইপিএস হচ্ছে 20 টাকা।
আর এই এই স্টকটার আগে ইপিএস ছিল 51 টাকা, 47 টাকা, 31 টাকা। সেই স্টকটার ইপিএস এখন 20 টাকা। সো এই যে ইন্টারেস্ট এক্সপেন্স বাড়ছে, ইন্টারেস্ট এক্সপেন্স বাড়ার কারণে শেয়ারটার ইপিএস একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে, এবং এই নেগেটিভ ইম্প্যাক্টের কারণে এই যে শেয়ারের প্রাইস কমে গেছে। তো এখন এই শেয়ারটা আবার মানে, যেহেতু গত 2-3 বছর মার্কেট খারাপ ছিল, দেশের মানে বিজনেস পরিস্থিতি ভালো ছিল না, অনেক কোম্পানি ভালো বিজনেস করতে পারেনি, এক্সপোর্টের ক্ষেত্রে অনেক প্রবলেম ছিল, এলসি করা যাচ্ছিল না। তো অনেক কিছু মিলেই কান্ট্রি তার অবস্ট্রাকল গুলো, চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতেছে। এবং আশা করি এই যে গত বছর যে ইপিএস ছিল 19 টাকা, এই বছর 3 কোয়ার্টারে সেটা 20 টাকা হয়ে গেছে। তার মানে ইপিএস কিন্তু আবার পজিটিভে যাচ্ছে। ইপিএস কিন্তু আবার পজিটিভে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই স্টকটা আবার একটা রিকভার করার সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা আমরা চার্ট থেকে ক্লিয়ার একটা স্পষ্ট ইন্ডিকেশন দেখতে পাচ্ছি যে শেয়ারটা তার বটম মানে 2025 সালের নভেম্বরে যে বটমটা ক্রিয়েট করেছিল, সে বটমে আর যায়নি। তারপরে আস্তে আস্তে শেয়ারটা এখন আপ ট্রেন্ডে যাচ্ছে। এবং আমরা ধরে নিতে পারি যত শেয়ারটা খুব রিসেন্ট, মানে যেভাবে যেভাবে মুভ করতেছে, হয়তো খুব তাড়াতাড়ি যেভাবে মুভ করতেছে হয়তো খুব তাড়াতাড়ি শেয়ারটা আবার মানে একটা স্ট্রং আপ ট্রেন্ড ধরবে। তো এনিওয়ে, সো আজকে আমার ডিসকাশনটা এতটুকুই ছিল। আহ মানে যদি আজকের ডিসকাশন ভালো লাগে, আমি 10টা স্টকের লিস্ট করেছি, যেটা প্রথমে দেখেছিলাম। আমি এখানে 10টা স্টকের লিস্ট করেছি। সেই 10টার ভিডিও যেহেতু একটু ছোট রাখবো, তো সেই কারণে আমি 4টা স্টক নিয়ে ডিটেল কথা বললাম, 4টা বা 5টা স্টক নিয়ে আমি ডিটেল কথা বললাম। সো পরবর্তীতে আপনাদের কমেন্ট এবং রিকোয়েস্ট অনুসারে যদি দেখি যে হ্যাঁ, অনেকেই ভিডিও গুলো দেখতেছেন এবং পরবর্তী স্টক গুলো নিয়ে আরো ডিটেল জানতে চান, বা এই স্টক গুলো নিয়ে আরো ডিটেল জানতে চান, তাহলে আমি ওই ভিডিওটা তৈরি করব। আর আমি শুধু সপ্তাহে ছুটির দিনে ভিডিও তৈরি করি, শুক্রবার বা শনিবার। অন্যান্য দিন আমার অফিস থাকে। তো যারা অন্যান্য দিন আমার সাথে কানেক্টেড থাকতে চান, এটা আমার ফেসবুক আইডি। সো আমার ফেসবুক আইডিতে লাইক মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা ফলো দিয়ে রাখতে পারেন। আমি এখানে মাঝে মাঝে স্টক নিয়ে কথা বলি বা স্টক নিয়ে আমার পোস্ট দিয়ে থাকি। যেমন এই যে মার্জিন রুল নিয়ে আমি একটা কথা বলেছিলাম। এই যে মানে ইন্স্যুরেন্স সেক্টরে একটা ডিটেল অ্যানালাইসিস দেওয়া আছে, বাংলাদেশে কিভাবে ইন্স্যুরেন্স সেক্টর কি মানে কি করতে পারে আগামীতে। সাপোর্ট নিয়ে পোস্ট দিয়েছিলাম। এবং কিছু মানে ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে পোস্ট দিয়েছি, মার্জিন ঋণ নিয়ে পোস্ট দিয়েছি, নিউজ দিয়েছি। এবং মার্কেট টাইম মাঝে মাঝে কথা বলি। সো এখানে যারা আমার মানে অন্যান্য সময় আমার সাথে কানেক্টেড থাকতে চান, তারা আমার এই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদের সহযোগিতা আমার কাম্য। আপনাদের সহযোগিতা নিয়ে বড় হতে হবে, গ্রো করতে হবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন।